বোড়ালের খবর দেখিয়েছিলাম, রাস্তার অবস্থা যা তা অবস্থা পরিস্থিতি, সেই ছবিটা আগে দেখাই। 13ই জুলাই দেখিয়েছিলাম বোড়ালে একেবারে খানা খন্দে ভরা। আমরা খবর করার পরেই প্রশাসনের কর্তা ব্যক্তিরা গিয়েছিলেন এবং আজকে রাস্তা সারাই শুরু হলো। রাস্তা সারাই শুরু হলো নিউজ 18 বাংলার খবরের জেরে। রাস্তা সংস্কার শুরু হলো। আমরা এর আগে দেখিয়েছিলাম গড়িয়ায় বোড়ালে মেন রোডের এই রকম ছবি ছিল। বোড়াল রোড পরিদর্শনে যান পিডব্লিউডির অফিসাররা। নিউজ 18 বাংলা খবর দেখানোর পর বর্ষা আসতে বেহাল রাস্তায় দুর্ভোগের শেষ ছিল না। পদে পদে ভোগান্তি ছিল। বাজার থেকে মেট্রো স্টেশন 50 মিটার রাস্তায় নাভিশ্বাস উঠেছিল। গোড়ালি সমান জল পেরিয়ে রোজকার যাতায়াত ছিল। তারপরে আজকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। স্থানীয় বাসিন্দা এবং কাউন্সিলর দুজনেই দুপক্ষই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন অনেক স্বস্তি, দেখে খুব খুশি হলাম, যার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা দেখাবার পরে কাজটা হয়েছে, মানে মারাত্মকভাবে খারাপ ছিল, আমাদের অনেক গাড়ি ক্ষতি হয়েছে। তো খবর দেখানোর পরে কাজটা তুরন্ত হয়েছে। আমরা পৌর পিতাকে ধন্যবাদ জানাই ওয়ার্ড ইউনিয়নের পক্ষ থেকে, এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাই। দেখানোর পরেই কাজটা হয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, পিডব্লিউকেও ধন্যবাদ জানাই। প্রথমে নিউজ 18কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের সমস্যা এটাকে এখানে একটা মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বহুকাল আগে থেকে ওখানে আছে। আমরা চাচ্ছি পিডব্লিউ আরো তৎপর হোক এরকম ক্ষেত্রে। দেখাতে হবে, এটা আমাদের তাদের দায়িত্ব, কাজ করতে হবে কাজ। নিউজ 18 বাংলায় দেখানো মাত্র প্রথমেই আমি ধন্যবাদ জানালাম চ্যানেলকে। মানে এইটা যে নিউজ 18 বাংলায় দেখানো মাত্রই যে এই স্টেপটা নেওয়া হয়েছে তড়িঘড়ি, নিউজ 18 বাংলাকেও আমি ধন্যবাদ জানালাম। এইটা দেখুন, এটা আগেই হওয়ার কথা ছিল, কারণ এই কাজটার জন্য প্রতিটা মানুষের, প্রতিটা জনসাধারণের প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছিল। ইভেন আমারও প্রবলেম ফেস করতে হয়েছে, আমি এর আগেও বলেছি। সরকারি জমি দখলে কাউকে রেয়াত নয়, একেবারে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে এই সরকারি জমি বিক্রির অভিযোগ, সরকারি জমি বেচে দিলেন এক যুবক, তাকে গ্রেফতার করা হলো, তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারি জমি দখল করে বিক্রি করে দিয়েছে এক যুবককে গ্রেফতার করলো ঝাড়গ্রাম থানা। হোর্ডিং রাখা ছিল ওখানে, সরকারি জমি, এটা সরকারি জমি, এইভাবে হোর্ডিং দেওয়া ছিল। স্থানীয়রা কি বলছেন দেখুন। সব সরকারি জমি, লোক বলে না তারা হবে না, আমরা দেখিনি। এদের নেতারা বিক্রি করছে, পয়সা নিচ্ছে, পয়সা নিয়ে বসবাস করতে দিচ্ছে। 10,000, 20,000, 20,000, 30,000 দেওয়া হয়েছে, যেমন পয়সা নিচ্ছে আর বসবাস করতে দিচ্ছে। জবরদস্তি তখন প্রশাসন উপরে জানালো, প্রশাসন আমরা খেদাতে দিল না, লোক অব্দি এসেছিল, কিন্তু কিছু করেনি, জেনে শুনেই হয়েছে। এখন বাড়ি বর্তমান গুনতি হিসাবে ওদের সব পেরিয়ে গেছে। বসবাস মানুষ কম আছে, শুধু বাড়িটাই হয়েছে দখলটা, কিন্তু লোক নেই। এখানে কি জমি দালাল চক্র আছে? আছে বলছি তো। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজুর কাছে। রাজু, গ্রেফতার যাকে করা হয়েছে সে তো বোধহয় পান্ডা নয়, আরো পেছনে আরো লোকজন আছে। কিভাবে সরকারি জমি দখল করে বিক্রি করে দিল? দেখো অরিন্দা, প্রথমে বলবো এই যে 13 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটিতে রয়েছে আদর্শ পল্লী, এই সত্যবান পল্লী, এই সত্যবান যে নামটি, সেই নামটিকেই কলঙ্কিত করা হচ্ছে। সত্যবান পল্লীর নাম দেওয়া হয়েছে এবং সেখানে অসত্যের কাজ হচ্ছে। কারণ সেখানে সরকারি যে জমি রয়েছে, যেখানে সরকারি জমিতে বড় বড় করে বোর্ড দেওয়া রয়েছে এবং সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে এইটা রাজ্য সরকারের জমি, এই জমি কোনো রকমের বেচাকেনা বা দখলদারি করা যাবে না। তা সত্ত্বেও সেখানে পিলপিল করে একের পর এক বাড়ি গজিয়ে উঠছে, যা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিয়েছেন, তারপরেই প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে সরকারি জমিগুলোর উপর। আর গতকালই গ্রেপ্তার হয়েছে এই জমি বিক্রির ঘটনায় সঞ্জয় পাল নামে এক যুবক। তাকে পুলিশ গ্রেপ্তার করেন, তার বিরুদ্ধে অভিযোগ হয় থানাতে এবং সেই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং আজ আদালতে পেশ করা হয়। পঞ্চায়েত প্রধান কি বলছেন একবার দেখাবো, তারপরে রাজু তোমার কাছে আসবো। আপাতত এখনো আমাদের কাছে কোনো কমপ্লেন্ট আসেনি, তো আমরা জানতে পারিনি, তাই আমরা এখন কিছু করিনি। আসে জায়গা সেখানে ওদের মেম্বাররা পারমিশন নেয় না, অনেক কিছু বলতে পারি, তো আমরা যতক্ষণ নাই সঠিক করতে পারছি তাহলে আমরা কিছু তার বিরুদ্ধে বলতে পারবো না বা অ্যাকশন নিতে পারবো।
পুরপ্রধানের বক্তব্য ছিল, রাজু, পুরপ্রধানের বক্তব্য ছিল যে কমপ্লেন আসেনি, লিখিত অভিযোগ না এলে কিভাবে স্টেপ নেব। আরে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে, পুরপ্রধান চাইছেন যে লিখিত অভিযোগ। একদমই অয়নদা, কারণ পৌরসভার যে পৌর প্রধান রয়েছেন তিনি তার নজরে আসলেও তিনি নজর দেন না সেই জমিগুলোতে, কারণ তাদের একাংশ নেতাদের মদত রয়েছে সেখানে, আর সেই সমস্ত নেতারাই মূলত এই সরকারি জমিগুলো বিক্রি করছে, যার জন্যই পৌর প্রধান তিনি যে কথা বলছেন যে তার কাছে লিখিত অভিযোগ যে মানুষটি করবে তার তো একটা ভয় থাকে, কারণ নেতারা তাকে ধমকাবে, অবশ্যই। চমকাবে, সেই জায়গায় একটা ভয় তো থাকে, সেই জায়গায় কেউ আর লিখিত অভিযোগ করে না। আর এইদিকে সরকারি জমিগুলো একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে, দখলদারি হয়ে যাচ্ছে। আর প্রশাসনের তরফ থেকে আজ ভূমি দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে গোটা বিষয় পরিদর্শন করেন এবং যিনি বিএলওরা রয়েছেন তিনি জানিয়েছেন এই বিষয় নিয়ে কড়া ব্যবস্থা আমরা নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ কি করছে প্রশাসন সেদিকে নজর দেব রাজু তোমার মাধ্যমে। নিশ্চিন্তে ঘুমানোর রায় দিয়েছিল হাইকোর্ট। শামশেরগঞ্জে একটা বাসন কারখানার জেরে ঘুম হচ্ছিল না সাধারণ মানুষের। এই বাসন কারখানা 15 দিনের মধ্যে অন্য জায়গায় সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের রায়ে খুশি শামশেরগঞ্জের বাসিন্দারা, অন্তত নির্বিঘ্নে তারা ঘুমোতে পারবেন। এত আওয়াজ হতো এই কারখানা থেকে, মানুষ ঘুমোতে পারতেন না। রাতারাতি কারখানা বানানোর অভিযোগ, গত কয়েক মাস ধরে বিকট শব্দ। আমার কারখানার বর্জ্য রাসায়নিক পদার্থের দূষণের অভিযোগ, জেলা প্রশাসনকে জানালেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ। জনস্বার্থ মামলায় এবার কারখানা সরানোর নির্দেশ হাইকোর্টের। আপাতত বন্ধ কারখানার উৎপাদন দেখছেন। গ্রামে শান্তি ফিরতেই মিষ্টি মুখ এই রায়ে। রাত্রে ঘুমতো না, হাইকোর্ট রায় দিয়েছে, বন্ধ রায় দিয়েছে, এখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেছে ফ্যাক্টরি। মেশিন গলানো মেশিনটা চালু হতো, আকাশ ধোঁয়াটা হয়ে যেত, নিঃশ্বাসের সঙ্গে গন্ধ, ঘাড়াং ঘাড়াং আওয়াজ করতো, ছেলে মেয়ে ঘুমাইতে পারতো না, এই আওয়াজের চোটে ছেলে মেয়ে পড়া হতো না। এবার গঙ্গাসাগরে চলে যাব। গঙ্গাসাগরে ভাঙনে আতঙ্ক, আশঙ্কা। যেভাবে ভাঙন হচ্ছে তাতে কপিল মুনির আশ্রমও এই আশঙ্কার বাইরে থাকছে না। গঙ্গাসাগরে এমনভাবেই অস্থায়ী বাঁধ তৈরি করা হচ্ছে, তারপরে ভেঙে যাচ্ছে, এবং সেই অস্থায়ী বাঁধে বিপন্ন কপিল মুনির আশ্রম। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? গত অমাবস্যার কোটালে ধসে যায় মন্দিরের কাছের রাস্তা, ভাঙনে বেহাল স্নানঘাটের রাস্তাও। যেভাবে ভেঙে যাচ্ছে, এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। আর এইটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে। আমরা কোনোভাবে যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগরদ্বীপবাসী, সেই জন্য আমরা বলছি স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, কোনো রাজনীতি দলের হয়ে না, আমরা স্থানীয়বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রীমশাইকে যে এটা আপনি আমাদের এই নদী বাঁধটা আপাতত ঠিক করুন। আমরা সকাল থেকে দেখিয়ে আসছি গঙ্গাসাগরে এই রকম আতঙ্ক, আশঙ্কার ছবি। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, স্থায়ী সমাধানের কোনো রকম আশ্বাস, স্থায়ী সমাধানের কোনো রকম উপায় খুঁজে বার করা সম্ভব? হ্যাঁ দেখো, যে ইয়াস এবং আমফানের পর কিন্তু সমুদ্র তার চরিত্র বদলে গিয়েছে। সমুদ্র অনেকটাই কিন্তু কপিলমুনি মন্দির চত্বরের কাছাকাছি চলে এসেছে। আগে যেটা ছিল প্রায় 1 কিলোমিটার দূরে সমুদ্র ছিল, বছর 3 হলো তা সেটা কিন্তু অনেকটাই আগিয়ে এসছে। এবং এর মাঝখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বারে বারে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করে এই সমুদ্র ভাঙন কিন্তু ঠেকানোর চেষ্টা হয়, কিন্তু সমস্ত প্রজেক্ট কিন্তু ব্যর্থ হয়ে যায়। এবং তার আগে
কংক্রিটের একটা সেতু ঢালাই করা হয় এবং ব্লক ফেলা হয় এবং জিওটেক যে চট রয়েছে সেগুলো ব্যবহার করে কোনো রকম ঠেকানোর চেষ্টা করা, কিন্তু কোনোভাবে কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে যে অমাবস্যার কোটালে তাতে কিন্তু একদম যে কংক্রিটের ঢালাই ছিল সেগুলো কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সামনে তুমি জানো পূর্ণিমার একটা কোটাল রয়েছে, তাতেও কিন্তু বড় জল প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে কিন্তু আরো সমুদ্র কিন্তু এগিয়ে আসবে। ওখানে স্থানীয় যারা মানুষজনরা যারা কিন্তু আতঙ্কিত, যারা মনে করছে যে তড়িঘড়ি যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। বিগত দিনে তিনটির মতো মন্দির সাধারণ মানুষ, কপিল মুনির আশ্রম, আর এদিকে জেলা শাসক কি বলছেন এর কোনো স্থায়ী সমাধানের কথা, আর অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, তাই বাপি হালদার সাংসদ তৃণমূলের, তিনি কি বলছেন দেখুন। গঙ্গাসাগর মেলায় দেখুন ইরিগেশন দপ্তরে আপনারা জানেন টেট্রাপডের করেছে। আমার ইতিমধ্যে কথা হয়েছে আমাদের মাননীয় এমআইসি আছেন, মাননীয় এমআইসি সুন্দরবন এবং আমাদের ইরিগেশন সেক্রেটারি, হয়তো ওখানে পিডব্লিউডি রাস্তাও আমি শুনলাম, আমাকে বিডিও সাহেব বলেছেন কি ওখানে রাস্তাও কিছু ক্ষতি হয়েছে, যেটা 3 নম্বর নাকি 4 নম্বর রাস্তা। তো সেখানে আমাদের ইরিগেশনে কিছু আরও এম্বাঙ্কমেন্ট প্রোটেকশনের কাজ আমাদের হবে অ্যান্ড পিডব্লিউডি ওই রাস্তাটি করবে। তো ইরিগেশন সেক্রেটারিও আমাকে যা এমআইসি বলেছেন কি খুব শীঘ্রই ওনার একটা ভিজিট হবে। গত অমাবস্যা কোটালে যেটা প্রচুর ভাঙন আমরা দেখতে পেয়েছি, মন্দিরের একেবারে ফ্রন্ট ফেজে যেটা দেখেছি আমরা, সেটা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন এবং সরকারের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে তার স্টেপ নেওয়া হচ্ছে যাতে করে ভাঙনটাকে রোধ করা যায়। এবার নর্থ সিকিমের ছবি দেখাবো। আবারও ধস, আবারও পাথর পড়লো গাড়ির ওপরে, আবারও ধস। কোন রকমে প্রাণে বাঁচলেন ওই গাড়ির চালক এবং গাড়ির যারা যাত্রী ছিলেন। সিকিমে আচমকা ধস, পাহাড় থেকে বড় বড় পাথর পড়লো, 2 যাত্রী আহত। নর্থ সিকিমের সিংতামের ঘটনা, ডিকচু থেকে সিংতাম যাওয়ার পথে ঘটনা, গাড়িটি ক্ষতিগ্রস্ত কিন্তু প্রাণে বেঁচে গেছেন 2 জন। গত কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল এক মহিলার। আমি চড়ে গাড়ি স্টো আছে আমি চড়ে গাড়ি স্টো আছে। আর গত বছর সিকিমে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, সেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বড় বড় পাথর, মাটি সমস্ত কিছু তিস্তার বুক দিয়ে বইছে, আর তার জন্য নাব্যতা কমে গেছে তিস্তার। বর্ষার পাহাড়ে এটা হচ্ছে নয়া বিপদ। 8 ফুট 9 ফুট জলস্তর বেড়ে গেছে, বাঁধ কাজে লাগছে না। সেবক থেকে মেখলিগঞ্জ 8 থেকে 10 ফুট বেড়েছে নদীর জলস্তর। বাঁধের উচ্চতা বাড়ালেও তিস্তার যে উচ্চতা বাড়ছে তাতেই লালটং বস্তি, টোটগাঁও, মিলনপল্লী, বীরেন বস্তি, দক্ষিণ চ্যাংড়ামারির গভীরতা বাড়িয়ে তিস্তাকে পুরনো খাতে ফেরানোই একমাত্র পথ। আমরা ফিজিবিলিটি রিপোর্টটা তৈরি করেছি, মেবি ডিজাস্টার ম্যানেজমেন্ট, মেবি ডব্লিউবিটি, এমটিডিসিএল, মাইনিং ডিপার্টমেন্ট আছে, সে তারা হয়তো হতে পারে হাইস্ট লেভেলে ডিসিশন হবে। বড় একটা বিপদের এটা করতে পারলেই নদীগুলোকে কন্ট্রোলে আনা যাবে, না হলে তো কন্ট্রোল করতে পারছি না। আমি আমার বাঁধটাকে কত উঁচু করবো? অলরেডি গ্রাম 8-10 ফুট নিচে হয়ে গেছে। সেই কারণে এই জন্য আমরা দুটোই ভাবছি, হয়তো বাঁধটাকে উঁচু করতে হবে, তার সঙ্গে সঙ্গে নদীটাকে যদি আমি আমার মাঝখানে নিয়ে যেতে পারি, যেমন নাকি 10-20 বছর আগে ছিল, 25 বছর আগে ছিল, তাহলে অনেকটা কন্ট্রোলে চলে আসবে। একটা প্রকল্প তৈরি হয়েছে, সরকারিভাবে সেই প্রকল্প কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তিস্তাকে ড্রেজিং করে তার গভীরতা বাড়ানো, অতিরিক্ত পলিবালি অপসারণ করা, যাতে আশপাশের অঞ্চলের যে বিপজ্জনক পরিস্থিতি সেটা একটু কমে এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে এবং অর্থ সংস্থানে করা যায়। সুস্থায়ী পরিকল্পনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা উচিত এবং এটাই আমরা দাবি করছি। আর আজ উল্টো রথ ঘিরে পুরীতে জনজোয়ার। আর কিছুক্ষণ পরে, আর মাত্র কয়েক মিনিট, তারপরেই জগন্নাথের রথ মাসির বাড়ি থেকে ফেরার পালা। রথের রশিতে টান পড়বে পুরীতে। বিকেল 4টের সময় রথের রশিতে টান। জগন্নাথ মাসির বাড়ি থেকে ফিরবেন। পুরীতে এখন জনজোয়ার। উল্টো রথ উপলক্ষে পুরীতে সমাবেশ, বহুদা রথযাত্রা পালিত হয়। উল্টো রথের দিন জগন্নাথ দেবকে গয়না পরিয়ে সুনাবেশ পালিত হয়।
আর এবার ইসকনের দেখুন ছবি, শোভাযাত্রা কলকাতার ইসকন মন্দিরের জওহরলাল নেহেরু রোড থেকে বিশাল শোভাযাত্রা পৌঁছয় ইসকন মন্দির পর্যন্ত। শোভাযাত্রা ঘিরে মানুষের ঢল নামে রাজপথে। মহিষাদল রাজবাড়ির প্রাচীন রথে চড়ে 8 দিন পর মন্দিরে ফিরবেন জগন্নাথ ও গোপালজিউ। মহিষাদলের রথে সুভদ্রা এবং বলরামের মূর্তিকে ওঠানো হয়নি। এখানকার রথে জগন্নাথের সঙ্গে রাজপরিবারের কুলদেবতা গোপালজিউই ওঠেন। 250 বছরের এই প্রাচীন রীতিনীতি মেনে আজ উল্টো রথ। আর মাহেশের ছবি, মাসির বাড়িতে 8 দিন থাকার পর আজ রথে চেপে বাড়ি ফেরার পালা জগন্নাথ বলরাম সুভদ্রার। সকাল থেকে মাহেশে মাসির বাড়িতে চলছে বিশেষ পুজো। আর এই মুহূর্তে সরাসরি ইসকনের রথের ছবি আপনারা দেখছেন। কলকাতার ইসকন মন্দিরে উল্টো রথ, সেই ছবি সাক্ষী থাকতে মোবাইলে তুলে রাখছেন ছবি সাধারণ মানুষ। ইসকন মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা।